বিকেলে সূর্য যখন হেলে পড়ে তখন কক্সবাজারের সমুদ্র যেন সোনালি আলোয় ঝলমল করতে থাকে। ঢেউয়ের লুকোচুরি খেলা, মৃদু বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর আকাশ জুড়ে ছড়িয়ে পড়া কমলা গোলাপি আভা এক অন্যরকম মোহ তৈরি করে। সমুদ্রের ধারে বালুর উপরই ছড়িয়ে থাকা পায়ের চিহ্ন, নরম বাতাসের স্পর্শ আর দূর থেকে ভেসে আসা ঝিনুকের খসখসে শব্দ, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়। এক পাশে নারিকেল গাছের সারি, আরেক পাশে রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলা পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস, সব মিলিয়ে বিকালটা এক অন্যরকম প্রশান্তির। প্রায় 3 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে তারা অবশেষে রিসোর্টে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে সুবিশাল এক প্রবেশদ্বার, যেখানে বড় বড় গাছপালা ছায়া দিয়ে রেখেছে পুরো চত্বর। রিসোর্টের চারপাশে ঘেরা সবুজ বনানী, সামনে এক প্রশস্ত লন, আর একটু দূরে গেলেই সমুদ্রের গর্জন শোনা যায়। বাতাসে হালকা লবণের গন্ধ মিশে আছে, যা জানান দেয় সৈকত বেশি দূরে নয়। ধূসর গাড়ি থেকে নেমে রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে সে বেশ পরিচিত, কারণ রিসোর্টের মালিক তার পরিচিত কেউ। এটাই মূল কারণ কেন তারা এই জায়গায় উঠছে। ম্যানেজার অত্যন্ত আন্তরিকভাবে তাদের স্বাগতম জানায়, দ্রুত সবাইকে রুমের চাবি বুঝিয়ে দেয়। ঈশিতা আর অনু আগেই রিসোর্টের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত। অন্যদিকে ইচ্ছে গাড়ি থেকে নেমে চারপাশটা একবার দেখে নেয়। সমুদ্রের হালকা গর্জন তার কানে আসছে, আর চোখের সামনে লতাগুচ্ছ ঢাকা ছিমছাম পরিবেশ যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। তবে ধূসরকে দেখে সে কিছুটা অস্বস্তি অনুভব করে, কারণ প্লেনে তার কাঁধে মাথা রাখার ঘটনাটা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অর্ণব মাঝে মাঝে চোরাগুপ্তা দৃষ্টিতে তাসনের দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করছে তাসন এখন কেমন অনুভব করছে। অন্যদিকে মীরা ধূসরের কাছাকাছি থাকার চেষ্টা করছে, কিন্তু ধূসর একদম নির্লিপ্তভাবে রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলে যাচ্ছে। রিসোর্টের রিসেপশনে চাবি বুঝে নিয়ে সবাই একে একে নিজেদের ঘরের দিকে রওনা দেয়। দীর্ঘযাত্রার ক্লান্তি সবার চোখে মুখে স্পষ্ট, তবে মনটা খুশিতেই আছে। বিশেষ করে ঈশিতা আর অনু তো রীতিমতো উচ্ছ্বাসেই ভাসছে। যাক, অবশেষে একটা সুন্দর জায়গায় এলাম। এত সুন্দর রিসোর্ট, একদম গল্পের মতো। অনু চারপাশ দেখে মুগ্ধ হয়ে বলে। তাসিন হাসে, কিন্তু তার চোখে এক অজানা ভাবনার ছায়া। ঈশিতা আর ইচ্ছে তাদের নির্ধারিত ঘরে প্রবেশ করে। রুমটা বেশ বড়সড়, জানালার পাশে একটা ছোট্ট বেলকুনি, যেখানে থেকে সমুদ্র দেখা যায়। ইচ্ছে ব্যাগ নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। নীল আকাশ আর ঢেউয়ের গর্জন তার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ঈশিতা এক পাশে বসে বলল, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ভাবতেই পারছি না যে আমরা এখানে। ইচ্ছে হেসে বলে, স্বপ্ন হলেও বেশ ভালো লাগছে, তাই না? অন্যদিকে ধূসর একাই নিজের ঘরে ঢুকে ব্যাগটা রেখে জানালার পর্দা সরিয়ে সমুদ্রের দিকে তাকায়। এখানকার পরিবেশ তার খুব চেনা। এই রিসোর্টের মালিকের সঙ্গে তার পূর্ব পরিচয় থাকার কারণে এখানে আসতে কোনো সমস্যাই হয়নি। কিন্তু আজ কেন যেন সে অন্যরকম অনুভব করছে, যেন এই ট্রিপে কিছু বিশেষ অপেক্ষা করছে তার জন্য। অর্ণব, তূর্ণ আর তৃণ তাদের ঘরে ঢুকেই নিজেদের মতো হাসাহাসিতে মেতে ওঠে। তৃণ বিছানায় শুয়ে বলে, অর্ণব শুধু হাসে। দেখা যাক। তবে তার মন পুরোপুরি অন্যদিকে, তাসিনের দিকে। সে কি আদৌ স্বাভাবিক আছে? এই বিয়েটা কি সত্যি হতে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে সে এরকম আনমনা হয়ে পড়ে। অন্যদিকে মীরা একটু রাগী চেহারায় নিজের ঘরেই প্রবেশ করে। সে একাই এক ঘরে থাকতে চেয়েছে, কারণ তার মন ভালো নেই। ধূসরের কাছাকাছি থাকতে এত কষ্ট করতে হচ্ছে, অথচ ধূসর যেন কিছুই টের পাচ্ছে না। সবাই নিজেদের মতো করে ব্যস্ত, কিন্তু অজান্তেই এক অদৃশ্য টান তাদের একে অপরের দিকে নিয়ে যাচ্ছে। এই সমুদ্র তীরে রিসোর্ট শুধু একটি ট্রিপের সাক্ষী। ঈশিতা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। ভেজা চুলের ডগা থেকে পানি টিপটাপ করে মেঝেতে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে মৃদু হাসে। সমুদ্রের বাতাস যেন তার মুডটাকে ফ্রেশ করে দিয়েছে। অন্যদিকে ইচ্ছে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে পড়ে। কোল্ড শাওয়ার ছেড়ে এক মুহূর্ত চোখ বন্ধ করতেই সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়। চান্দা পানি ধারা
গা বেয়ে নামতে থাকে, যেন সমস্ত অবসাদ ধুয়ে নিয়ে যাচ্ছে। বাইরে ঈশিতা ইচ্ছেকে তাড়া দিতে দিতে বলে, কি রে, এত সময় লাগছে কেন? ভেতর থেকে ইচ্ছে বলল, আসছি, একটু অপেক্ষা কর। ঈশিতা আয়নার সামনে চুল আঁচড়ে নিচ্ছিল। তখনই বাইরে থেকে তাজরিনের কণ্ঠ শোনা গেল, ইচ্ছে, তাড়াতাড়ি বের হ, খিদে লেগেছে, খেতে যেতে হবে। ইচ্ছে ভেতর থেকে বলে উঠল। 2 মিনিট দাও, একদম রেডি হচ্ছি। তাসরিন হালকা বিরক্ত হয়ে দরজার পাশে এসে, 2 মিনিট মানে তোর ক্ষেত্রে 10 মিনিট। চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। ঈশিতা হেসে বলল, আহারে, ভাবি ভাবি বলে ডাকতে পারলে না, আর এখন সোনা ডাকছো? তাসরিন হেসে বলল, এইসব বন্ধ রাখ, আগে ইচ্ছেকে বের হতে বল। ইচ্ছে তাড়াহুড়ো করে ওয়েট টাওয়াল দিয়ে মুখ মুছে নিল। চুল ঠিকঠাক করে দরজা খুলে বেরিয়ে এলো। তাসরিন সঙ্গে সঙ্গে ওর হাত ধরে টেনে নিয়ে বলল, চলো সোনা, না হলে খেতে দেরি হয়ে যাবে। ঈশিতা মুচকি হেসে বলল, বাহ, এতদিন পরেই বুঝলাম ইচ্ছে আসলেই কত বড় সোনা। ইচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নিয়ে বলল, উফ, তোমরা এত মজা কেন করো? তাসরিন আবার বলে, বল এবার, না হলে ধূসর এসে যদি তুই তোকারি শুরু করে তাহলে আমিও বাঁচাবো না। এ কথা শুনে ইচ্ছে হালকা শিউরে উঠল। ধূসর কেমন যেন ওর সামনে সবসময় একটা অদ্ভুত অস্বস্তির কাজ করে। ডাইনিং এরিয়ায় সবাই জমিয়ে খেতে বসেছে। খাবারের গন্ধে পুরো রিসোর্টের পরিবেশটাই যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। অর্ণব আর তাসরিন নিজেদের মধ্যে কথা বলছে, ঈশিতা আর অনু গল্পে মগ্ন, আর তরুণতৃণ নিজেদের মতো খেতে ব্যস্ত। তবে ইচ্ছে একটু আনমনা হয়ে বসে আছে। ওর চোখ ধূসর আর মীরার দিকে আটকে গেছে। মীরা একদম স্পষ্টভাবে ধূসরকে চেয়ে দেখছে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। তার নেশাতুর চোখে একটা অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণে হালকা হাসি। ইচ্ছে কিছুক্ষণ অবাক হয়ে ওদিকে তাকিয়ে রইল। ধূসরকে কেউ এত খোলাখুলিভাবে দেখছে, সেটা ওর একটু অস্বস্তিকর লাগছিল। হঠাৎ ধূসর চামচ নামিয়ে সোজা ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছে ধরা পড়ে গেছে। ও এতক্ষণ হা করে তাকিয়েছিল সেটা ধূসর বুঝে গেছে। ধূসর ওর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। চোখে একটা রহস্যময় অভিব্যক্তি, যেন ওর চোখের ভাষাই পড়তে চাইছে। ইচ্ছে দ্রুত চোখ নামিয়ে নিয়ে চুপচাপ প্লেটে খাবার তোলে, কিন্তু ও বুঝতে পারছে ধূসর এখনো ওর দিকেই তাকিয়ে আছে। ওর গাল গরম হয়ে ওঠে লজ্জায়। মীরা তখনও ধূসরকেই দেখছে, কিন্তু ধূসর ওর দৃষ্টি আটকে আছে শুধু ইচ্ছের দিকে। খাওয়া শেষ হতেই একে একে সবাই উঠে যায়। সারাদিনের ভ্রমণে সবাই বেশ ক্লান্ত, তাই সিদ্ধান্ত হয় যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হবে। তারপর সন্ধ্যায় বের হওয়া হবে সমুদ্রের পাড়ে ঘুরতে। ঈশিতা আর ইচ্ছে নিজেদের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়ে। ইচ্ছে বিছানায় গায়ে এলিয়ে দিয়েই একটা বড় নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে ডাইনিং টেবিলের সেই মুহূর্ত, ধূসরের চোখের দৃষ্টি, মীরার তাকানো, আর নিজের হঠাৎ ধরা পড়ে যাওয়া। আফটারনুনে এত কিছু হয়ে গেল, সন্ধ্যাটা কেমন যাবে কে জানে। মনে মনে বলেই ইচ্ছে। অন্যদিকে ধূসর নিজের রুমে গিয়ে জানালার পাশে চেয়ারে বসে থাকে। বাইরে বিকেলের আলো একটু একটু করে কমছে, আকাশে লালচে আভা। ওর মাথায় ঘুরছে ইচ্ছের লজ্জার চোখ নামিয়ে নেওয়া দৃশ্যটা। মীরার দৃষ্টি উপেক্ষা করা ওর জন্য সহজ, কিন্তু ইচ্ছের দৃষ্টি, সেটার অন্যরকম একটা টান আছে যা ধূসরকে ভাবাচ্ছে। আর মীরা, ও শুয়ে আছে কিন্তু ওর চোখে ঘুম নেই। ধূসরের প্রতি ওর আকর্ষণ যেন আরও বেড়ে যাচ্ছে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। কিছুক্ষণ বিশ্রামের পর সবাই প্রস্তুতি নিতে শুরু করে সন্ধ্যায় সমুদ্র ভ্রমণের জন্য। হালকা ঠান্ডা হাওয়া বইতেই শুরু করেছে। কক্সবাজারের বালুকা বেলায় আরেকটি নতুন মুহূর্তের অপেক্ষা। সন্ধ্যার পর সমুদ্র যেন আরও রহস্যময় আর মোহনীয় হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসা ঢেউয়ের গর্জন, বাতাসের শোষো শব্দ, আর আকাশ জুড়ে ঝলমলে তারা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে চারিদিকে। চাঁদের আলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে সাগরের বুকে। ঢেউগুলো একের পর এক তীরের বালুকা বেলায় আসছে আছড়ে পড়তে, যেন কোনো অজানা ভাষায় গল্প বলছে। গাঢ় নীল জলরাশি মাঝে মাঝে সাদা ফেনা ধরে ওঠে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। রিসোর্ট থেকে সবাই বেরিয়ে আসে সন্ধ্যার হালকা আলোয়, লোকাল বাজার আর সমুদ্রের আশেপাশে ঘোরার জন্য। বাতাসে লবণের গন্ধ, মানুষের কোলাহল আর রঙিন লাইটের ঝলকানিতে পুরো এলাকা যেন অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে। ইচ্ছে ধীর পায়ে হাঁটছে, তার পরনে সাদা রঙের গাউন। হালকা বাতাসে গাউনের কাপড় উড়ছে।
যেন আসলে কোনো মেঘপরি নেমে এসেছে। তার মাঝেই উচ্চতা, দীর্ঘ কালো চুলের ঢেউ আর গালের ছোট্ট তিলটাকে আরো অন্যরকম লাগাচ্ছে। হালকা লিপস্টিক আর চোখের নিচে সামান্য কাজল, কোনো সাজই বাড়াবাড়ি নয়, তবুও যে সে যেন আলাদা একটা আলো ছড়িয়ে দিচ্ছে। ধূসর সহ বাকি সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, বিশেষ করে ধূসর। সে সাধারণত কারো সৌন্দর্যে সহজে মুগ্ধ হয় না, আর যেন চোখ ফেরাতেই পারছে না। এসে তা মজা করে ধূসরের কনুইতে গুঁতো দেয়, তবে সে স্রেফ একটা গভীর দৃষ্টিতে ইচ্ছের দিকেই তাকিয়ে থাকে। অনু, তূর্ণ, তীর্ণ সবাই হাসাহাসি করলেও ইচ্ছে কিছুই টের পাচ্ছে না। সামনে এক দোকানে শঙ্খ, ঝিনুক আর হাতের বালা বিক্রি হচ্ছে। ইচ্ছে এগিয়ে যায়, একটা ছোট ঝিনুকের তৈরি ব্রেসলেট হাতে নেয়। তখনই ধূসর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, সাদা রংটা তোমার জন্যই বানানো হয়েছে। ইচ্ছে চমকে ওঠে, ধূসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে মজা করলো নাকি সত্যি বলল। কিন্তু ধূসর নির্লিপ্ত ভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দোকানিকে দিয়ে দেয়, তারপর ব্রেসলেটটা তুলে ইচ্ছের হাতে ধরিয়ে দেয়। তোমার হাতেই মানাবে, সংক্ষিপ্তভাবে বলেই ধূসর আবার সামনে হাঁটতে শুরু করে। ইচ্ছে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাতের ছোট ঝিনুকের ব্রেসলেটের দিকে তাকিয়ে সন্ধ্যার বাতাস যেন আরো শীতল হয়ে আসে, আর তার বুকের ভিতরে কিছু একটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। ধূসর! মীরা পিছনে গিয়ে ডাকে। ধূসর ধীরে ঘুরে মীরার দিকে তাকায়। কি ব্যাপার? মীরা হাসতে হাসতে বলে, আমার জন্য মালা চয়েস করতে হবে। দোকানে নতুন মালা এসেছে, তুমি তো জানো আমি একদম সঠিক সঙ্গী পছন্দ করতে চাই। ধূসর কিছুটা বিরক্ত হলেও মীরার মুখের এক ধরনের খুশির হাসি দেখে বাধ্য হয়ে তার সঙ্গে চলে যায়। এই সময় বাকি সবাই বাজারে ঘোরাঘুরি করতে ব্যস্ত। তনু সকালে ছবি ও ভিডিও তুলছিল কভার শুটের জন্য, তার ক্যামেরা হাতে। সবার হাসি, আনন্দ আর মজার মুহূর্তগুলো ক্যাপচার করছিল। মীরা ধূসরকে নিয়ে ছোট্ট দোকানে ঢোকে, যেখানে মালার শোকেস সাজানো। দোকানের হাতে প্রচুর রঙিন মালা, ঝিনুকের মালা, রূপালি কাঁকড়ার মালা সাজানো ছিল। মীরা নির্দিষ্ট একটা রঙের মালা পছন্দ করে তার চোখে যে ঝিলিক ছিল সেটা যেন স্পষ্ট হয়ে ওঠে। মীরা ধূসরকে দিয়ে তাকিয়ে বলে, এটা আমার জন্য সেরা হবে। সাদা রঙের মালা, কিছুটা ক্লাসিক কিন্তু আধুনিকও বটে। ধূসর একটু কেমন করে মীরার দিকে তাকায়, যেন সে কিছুই বলেনি। তারপর তার পকেট থেকে টাকা বের করে দোকানের হাতে দেয় এবং মালাটি মীরার হাতে তুলে দেয়। মীরা সেটা নিয়ে খুব সন্তুষ্টভাবে মালাটা পরখ করে দেখে হাসে। ঘোরাঘুরি শেষ করে ধূসর, ইচ্ছে, তাসিন, অর্ণব ও বাকি সবাই রিসোর্টে ফিরে আসে। সারাদিনের আনন্দের পর সবাই খুব তাড়াতাড়ি বিশ্রাম নিতে চাইলেই কিছু সময়ের জন্য রিসোর্টের ফাঁকা জায়গাটি এক মধুর স্থানে পরিণত হয়ে যায়। ঠিক করা হয় পরদিন ভোরে সবাই উঠে ঘুরতে বের হবে, তাই সকলে এক জায়গায় বসে যায়। ফাঁকা জায়গায় একে একে চেয়ার পেতে সবাই বসে পড়ে। কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালানো হয়। আগুনের নরম আলো ও উত্তাপ সবার মধ্যে এক অদ্ভুত আন্তরিকতার সৃষ্টি করে। তাসিন আর অর্ণব প্রথমে কিছু কথা বলছিল, আর ঈশিতা আর ইচ্ছে মিষ্টি হাসিতে ভরা গল্প করছিল। ধূসর একপাশে একাই বসেছিল, তবে মাঝে মাঝে তাকিয়েছিল সবার দিকে। সমুদ্রের ধারে আগুনের শিখা যেন আরো উজ্জ্বল হচ্ছিল। বাতাস ঠান্ডা হয়ে আসে, আকাশের তারাগুলো ঘন ঘন হয়ে উজ্জ্বল হয়ে ওঠে। সকলের মুখে এক ধরনের প্রশান্তি, যেন আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। ভরা রাতের স্নিগ্ধ বাতাসে আগুনের আশেপাশে একে অপরকে আরো কাছাকাছি পেয়ে তারা একে অপরের গল্প শুনছিল। ধূসর একসময় বলে ওঠে, এটা খুবই শান্তিপূর্ণ, তবে কালকে আমাদের খুব ব্যস্ত দিন হতে চলেছে। সবাইকে সকালে উঠতে হবে ঘুরতে, তাই মনে হয় সব একটু বিশ্রাম নিয়ে নেই। ধূসরের কথা মতো সবাই একে একে তাদের রুমে চলে যায়। তাসিন ও অর্ণব নিজেদের ঘরে গিয়ে নিজেদের চিন্তায় ডুব দেয়। একে অপরকে যতটা সময় দেওয়া যায় ততটাই ভালো হবে, এই ভাবনা তাদের মাথায় ঘুরছিল। তূর্ণ ও তৃণ তাদের ঘরে ঢুকে গিয়ে কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের নীরবতা সবার মধ্যে একটা অদ্ভুত শান্তি আনে। ভোরের ঠান্ডা বাতাস নিঃশব্দে বারান্দার কাচের দরজা ভেদ করে ঘরে প্রবেশ করে। সঙ্গে নিয়ে আসে সাগরের লবণ মিশ্রিত এক ধরনের স্নিগ্ধ শীতলতা। হালকা পর্দাগুলো বাতাসের দোলায় মৃদু উঠতে থাকে, যেন কোনো অদৃষ্ট সুরে ধীরে ধীরে দুলছে। ইচ্ছে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে হঠাৎই শীতল বাতাসের স্পর্শে একটু নড়ে ওঠে।
ঠান্ডা লাগায় চোখ বন্ধ করে রেখে গায়ে চাদরটা আরও ভালো করে জড়িয়ে নেয়, যেন উষ্ণতার একদম একমাত্র আশ্রয় সেটাই। বাইরে থেকে আসা হালকা আলো তার মুখে মিশে এক অপার্থিব শোভা তৈরি করে। তবে ঘুমের গভীরতা এতটাই মায়াবী যে সে জাগতেই চায় না। চোখের পাপড়ি কাঁপে একবার, তারপর আবারও গম্ভীর স্বপ্নে দেশে হারিয়ে যায় সে। ফোনের টোন একটার পর একটা বেজে চলেছে। ঈশিতা অগোচরে ঘুমের ঘোরে একটু নড়ে, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ফোনের স্ক্রিনে তাহসিনের নাম জ্বলজ্বল করছে। বুঝতে দেরি হয় না, তারা বের হবে এখনই। সূর্য ওঠা দেখবে একসঙ্গে। হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে ঈশিতা একটু চমকিয়ে ওঠে। বাইরে ভোরের আবছা আলো স্পষ্ট হয়ে উঠেছে। সময় হয়েছে উঠে পড়ার। ঈশিতা তাড়াতাড়ি ফোন রিসিভ করে শুরু করে, আমরা উঠছি, একটু ওয়েট করো। তারপর পাশ ফিরে পাশে গভীর ঘুমে মগ্ন ইচ্ছেকে দেখে একটু ঝাঁকানি দেয়। ইচ্ছে ওঠ, সূর্য ওঠা দেখতে যাব, তাড়াতাড়ি কর। ইচ্ছে প্রথমে কিছু না বলতেই চাদরের ভেতরে মুখ গুজে আর একটু গুটিয়ে নিতে চায়, কিন্তু ঈশিতা তাকে ছাড়ার পাত্র তো নয়। আরেকবার ডেকে ওঠে, শোন, দেরি করলে ওরা চলে যাবে, তাহলে কিন্তু তুই মিস করবি। ঘুম জড়ানো কণ্ঠে ইচ্ছে অস্পষ্টভাবে বলে, আর একটু পরে গেলে হয় না? না, একদম না, এখনই উঠে পড়। ঈশিতা চাদর টেনে সরিয়ে দেয়। ঠান্ডা বাতাসের স্পর্শে ইচ্ছে এক ঝটকায় উঠে বসে, মুখ গুজে হাতের তালুতে। ঠিক আছে, উঠে গেলাম, তুই যা ফ্রেশ হ। বলে হালকা বিরক্তিতে ভ্রু কুচকে নেয় ইচ্ছে। ঈশিতা হাসে, তারপর কিছু না বলে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। ইচ্ছে তখনও কিছুক্ষণ বিছানায় বসে চুল এলোমেলো অবস্থায়, চোখে মুখে এখনো ঘুমের ছাপ। জানালার পর্দার ফাঁকগুলে আসা মৃদু আলোয় তার অবয়ব যেন স্বপ্নের মতো লাগছিল। একটু ধাতস্থ হয়ে ইচ্ছে ধীর পায়ে উঠে জানালার দিকে এগিয়ে যায়। বাইরের প্রকৃতির অপরূপ শোভা দেখে মনে হচ্ছে সত্যি আজকে সকালটা বিশেষ হতে যাচ্ছে। ইচ্ছে জানালার পর্দা দু হাতে মেলে দিয়ে দাঁড়িয়ে রইল, যেন চোখের সামনে পুরো প্রকৃতিটাই ধরা দেয়। সমুদ্রের নীল জলরাশি দূর থেকে এক অদ্ভুত মোহময় দৃশ্য সৃষ্টি করে। ঢেউয়ের একের পর এক আছড়ে পড়ার শব্দ, মৃদু বাতাসের শীতল পরশ আর দূর আলোর ধীরে ধীরে জলরাশির ওপরে ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে এক স্বপ্নময় সকাল। দুহাত গুটিয়ে জানালার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে রয়ে ইচ্ছে, যেন এই দৃশ্যটা মনের ভেতরে আরও কিছুক্ষণ ধরে রাখতে চায়। ভোরের শীতলতা এখনও ঘরময় ছড়িয়ে আছে, কিন্তু বাইরে সূর্যের আলো গাঢ় হতে শুরু করেছে। সমুদ্রের ধারে নারিকেল গাছগুলো হালকা বাতাসে দুলছে, আর দূরে কিছু মানুষের ইতিমধ্যেই বিচের রাস্তায় হাঁটতে শুরু করেছে। এই মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে ইচ্ছে এতটাই ডুবেছিল যে ঈশিতা কখন রেডি হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। ঈশিতা এক ঝটকায় ইচ্ছের কাঁধে আলতো চাপ দিয়ে বলে, তুই কি সারা সকাল এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি তৈরি হবি? ইচ্ছে চমকে উঠে ঈশিতার দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে বলে, এই সকালটা এত সুন্দর, মনে হয় না কোথাও যাওয়ার দরকার আছে, এখানেই দাঁড়িয়ে থাকি কেমন? ঈশিতা হাসলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে লাগে। চুল ঠিক করা, কানের দুল পরা, হালকা পারফিউম দেওয়া, সবকিছু করে সে একদম রেডি হয়ে নিল। তারপর দরজার কাছে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ইচ্ছের দিকে ফিরে, আমি তাহসিনাপুর ঘরে যাচ্ছি, ওরা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে, তুইও ফ্রেশ হয়ে আয় বাবু, প্লিজ দেরি করিস না। এই বলে ঈশিতা দরজা খুলে বাইরে বেরিয়ে হলো। আর ইচ্ছে জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে হলো সমুদ্রের ঢেউগুলো যেন তাকে ডাকছে। মেয়ে পুরোপুরি ওয়েস্টার্ন পোশাকে সেজে একদম গ্ল্যামারাস রুখে দাঁড়িয়ে আছে। তার গাঢ় লাল রঙের টপ আর ফিটিং জিন্স তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে তার চোখে সেই চিরচেনা অহংকারের ঝলক স্পষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর পাশে বসে অনু হাসি ঠাট্টায় ব্যস্ত। এমন সময় হুট করে দরজা খুলে ঈশিতা ভিতরে ঢোকে। তার পরনে সফট পিচ রঙের ফ্লোরাল ড্রেস, চুল খোলা আর একপাশে স্লিক ব্যাগ। মেকআপ খুব হালকা, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। ঘরে ঢুকতেই মীরার চোখে এক ঝলক অসন্তুষ্টি খেলে যায়, যদিও সে সেটা লুকিয়ে রেখে অন্যর সাথে গল্প চালিয়ে যায়। ঈশিতাকে দেখেই তাহসিন ধপ করে উঠে দাঁড়ায়, যেন তার অপেক্ষাতেই ছিল। তাহসিনের চোখে এক অন্যরকম প্রশংসার ছাপ, কিন্তু মুখে কিছু না বলেই সে একটু দূরে গিয়ে দাঁড়ায়, যেন ওদের বের হওয়ার তাড়া ছিল। চলো সবাই লনে চলো। তাহসিন এক পর্যায়ে একে একে সবাই উঠে দাঁড়ায়। মীরা একটা হাত কোমরে দিয়ে আয়নার সামনে একবার শেষবারের মতো নিজেকে দেখে নিল, তারপর মোবাইল হাতে নিয়ে অনুর সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেল। ঈশিতা একটু ইতস্ত করে তাহসিনের পাশে এসে দাঁড়ায়। এরই মধ্যে লনের দিক থেকে ছেলেদের কণ্ঠ ভেসে আসে। ওরা আগেই বেরিয়ে গেছে, এখন অপেক্ষা করছে বাকিদের জন্য। একে একে সবাই বেরিয়ে গেল। ঈশিতা একটু অপ্রস্তুতের সাথেই বলে ওঠে, তাহসিন আপু, ইচ্ছে তো এখনো রেডি হয়নি, ও
ওকে ছেড়ে কিভাবে যাব? তাহসিন ঈশিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মীরা যেন মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত বলে ওঠে, তোমরা বাহিরে যাও, আমি ডেকে আনছি ইচ্ছেকে। ঈশিতা একটু দ্বিধায় পড়ে গেল। ইচ্ছেকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু মীরার আত্মবিশ্বাসী কণ্ঠে আর তাহসিনের চুপচাপ থাকায় কিছুই বলতে পারল না। অনুও মীরার কথায় সায় দিল। হ্যাঁ, আমরাও একটু বেরিয়ে আসি, ইচ্ছে তো আসবেই। তাহসিন ঈশিতার কাঁধে হাত রাখলো। ঠিক আছে চলো, মীরা ওকে নিয়ে আসবে। ঈশিতা একটু অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে যায় পাখিদের সঙ্গে। মীরা একটা কৌশলী হাসি দেয়, তারপর ধীর পায়ে ইচ্ছে রুমের দিকে এগিয়ে যায়। মীরার চোখে এক ধরনের পরিকল্পনা ঝলক ছিল, যেন সে কিছু একটা করতে চাচ্ছে। কিছুক্ষণ সবাই লনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো। হালকা শীতল বাতাস বইছে, সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশিতা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে, কিন্তু ইচ্ছে আসছে না। এতক্ষণ ধরে কি করছো? ঈশিতা উদ্ধৃত স্বরে বলে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলল। আর অপেক্ষা করা যাবে না, সূর্য ওঠারও আর বেশি দেরি নেই। দেখো আকাশের রঙও বদলাচ্ছে, পুরো লালিমা ছড়িয়ে পড়েছে। চারপাশের অন্ধকারে ফিকে হয়ে আসছে, পূর্ব দিগন্তে লাল আভা ছড়িয়ে দিয়েছে। সূর্য উঠতে আর বেশি দেরি নেই। ঈশিতা কিছুটা অস্থির হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাহসিন পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো। আর কতক্ষণ অপেক্ষা করবে? সূর্য তো উঠেই যাবে। মীরা একপাশে দাঁড়িয়ে থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি তো বারবার ডেকে এলাম, কিন্তু ইচ্ছে কেন এত দেরি করছে জানি না। তার ইচ্ছে হলে আসবে, আমাদের তো দেরি করা ঠিক হবে না, চলো এগিয়ে যাই। অর্ণব মীরার কথার সঙ্গে সায় দিল। হ্যাঁ, সূর্য ওঠার দৃশ্য মিস করা যাবে না। ঈশিতা একটু ইতস্ত করলো, কিন্তু ইচ্ছে ছাড়া কেমন যেন লাগছে। ঠিক তখনই ধূসর ঠান্ডা গলায় বলে উঠল, তোমরা যাও, আমি ইচ্ছেকে ডেকে আনছি। ধূসরের গভীর কণ্ঠে একরকম স্থিরতা ছিল, যেন সে যা বলছে সেটাই হবে। বাকিরা তর্ক করলো না, একে একে সবাই সমুদ্রের দিকে এগিয়ে গেল। ধূসর এক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর ধীর পায়ে ইচ্ছের রুমের দিকে এগিয়ে গেল। ধূসর ইচ্ছের রুমের দরজায় কড়া নাড়তেই বুঝতে পারলো দরজাটা বাহির থেকে লক করা। ভ্রু কুচকে গেল তার। এমন তো হওয়ার কথা না। তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকেই চোখ আটকে গেল সামনের দৃশ্যে। ইচ্ছে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে, মাথার নিচু করে কাঁধ কাঁপছে। ধূসরের বুক ধপ করে ওঠে। কি হলো ওর? কোনো বিপদে পড়েছে নাকি? এক মুহূর্তের অপেক্ষা না করে ধূসরও হাঁটু মেরে ইচ্ছের সামনে বসে পড়ে, কণ্ঠে গভীর উদ্বেগ। ঘড়ি কি হচ্ছে? এভাবে বসে আছো কেন? ধূসরের গলা শুনে ইচ্ছে ধীরে ধীরে মাথা তুলে দেখায়। চোখ দুটো অশ্রুসজল, চোখ কাঁপছে, ঠোঁট কাঁপছে। মুহূর্তের মধ্যেই ধূসরের শ্বাস আটকে আসে, যেন কেমন একটা অজানা ভয় গ্রাস করে ফেলেছে তাকে। পরের মুহূর্তে ইচ্ছে এক দণ্ড দেরি না করে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাঙা গলায় ফিসফিস করে বলে ওঠে, আমি আমি ভেবেছিলাম আমায় রেখে সবাই চলে গেছে। দেখুন না ভাইয়া, আমি কতবার চেষ্টা করলাম, তবু দরজার লকটা খুলতে পারিনি। ধূসর ইচ্ছের নরম উষ্ণ শরীরের স্পর্শ অনুভব করে। বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি খেলা করে। সে ধীরে ধীরে এক হাত ইচ্ছের মাথায় রাখলো, অন্য হাতে ইচ্ছেকে শক্ত করে আগলে নিল। গম্ভীর কণ্ঠে বলল, আমি কি কখনো তোমাকে ফেলে চলে যেতে পারি? লাবণী বীজের উজ্জ্বল সূর্যের আলো সোনালি বাড়ির উপরে পড়ে ঝলমলে আবহাওয়া সৃষ্টি করছে। চারপাশে পর্যটকদের ভিড়, কেউ কোলাহল করছে, কেউ বা সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া উপভোগ করছে। সমুদ্রের বুনো ঢেউ এসে একের পর এক বালিতে আছড়ে পড়ছে, আবার সরে যাচ্ছে গভীর জলের দিকে। বাকিরা আনন্দে মেতে উঠেছে, কেউ পায়ের নিচে বালি নিয়ে খেলা করছে, কেউ বা দল বেঁধে ছবি তুলছে, ভিডিও করছে। তাসিন, অনু আর ঈশিতা সমুদ্রের কাছে গিয়ে পা ভিজিয়ে হাসাহাসিতেই ব্যস্ত। তনু আর তৃণ মিলে পুরো উপস্থিতিটাকে ক্যামেরাবন্দি করছে। আর এক কোণে চুপচাপ বসে আছে ইচ্ছে। সাদা গাউনের আঁচল বাতাসে উড়ছে, লম্বা চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে, কিন্তু সে কিছুই করছে না, শুধু অপলক দৃষ্টিতে ঢেউয়ের দিকে দেখছে, খেলা করছে। ঢেউগুলো কেমন যেন এক অজানা ভাবনায় ডুবে গেছে সে। তার চোখের সামনে দিয়ে যেন শৈশবের কিছু পুরনো স্মৃতি ভেসে আসে, যেন কোথাও হারিয়ে যাচ্ছে মন। ধূসর দূর থেকে তাকিয়েছিল ইচ্ছের দিকে। ধূসর লক্ষ্য করে ইচ্ছের মুখের অভিব্যক্তি আগের মতো উজ্জ্বল নেই। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে। একটা ছায়া ইচ্ছের সামনে এসে পড়তেই ইচ্ছে চমকে তাকায়। ধূসর কিছু না বলেই পাশে বসে পড়ে, সমুদ্রের দিকে তাকিয়ে বলে, চলো না, সবাই মিলে ছবি তুলব। ইচ্ছে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। ধূসর মৃদু হেসে তার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে চলে, যেখানে সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা সিদ্ধান্ত নেয় যে সকালের ব্রেকফাস্ট হবে সমুদ্রের টাটকা মাছ দিয়ে। তাই সবাই মিলে কাছের এক রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টটি সমুদ্রের ঠিক পাশেই। বাতাসের লবণের গন্ধ ভাসছে,
আর ঢেউয়ের শব্দ যেন এক প্রশান্তির সুর বেঁধে দিচ্ছে। রেস্টুরেন্টে বসেই সবাই মেনু দেখছে। তাসিন আর অর্ণব ফ্রেশ গ্রিল ফিশের কথা বলতেই তূর্ণ উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ভাই, আসল মজা তো সমুদ্রের মাছের ভাজা আর ঝাল দিয়ে। তৃণও তাতে সায় দেয়। ইচ্ছে অবশ্য চুপচাপ বসেই আছে। মেনুর দিকে তাকিয়ে দুশোর এক নজরে বুঝে ফেলে সে কি ভাবছে। হালকা হেসে বলে, ঘড়ি, তুমি কি খাবে নাকি আমি অর্ডার করে দিই? ইচ্ছে একটু লজ্জা পেয়ে বলে, যা ভালো লাগে তাই নিন। একটু পরেই খাবার চলে আসে। সামুদ্রিক মাছের ঝাল, কারি, কাঁকড়ার ফ্রাই, সাথে নরম গরম পরোটা আর ডাল। সকলে মিলে জমিয়ে খেতে শুরু করে। খাবারের স্বাদ এতটাই অসাধারণ যে সবাই খাওয়ার মাঝেই একে অপরের প্রশংসা করতে থাকে। খাওয়া শেষে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর মীরার প্রথম বলে ওঠে, আজকে কিন্তু গোসল না করলে চলবে না। তাসিন সাথে সাথে বলে, সেটা তো ঠিক, আসছি যখন পুরো মজাটা নিতে হবে। আর সবাই একসাথে রওনা দেয় বিশাল নীল জলরাশির দিকে, যেখানে ঢেউগুলো যেন অপেক্ষায় আছে তাদের স্বাগতম জানানোর জন্য। তবে তার আগে সকলেই নিজ নিজ রুমে গিয়ে দ্রুত ড্রেস চেঞ্জ করে নেয়। মেয়েরা হালকা আরামদায়ক ড্রেস পরে আর ছেলেরা শর্টস আর গেঞ্জি পরে তৈরি হয় সমুদ্রে নামার জন্য। সকলের উচ্ছ্বাসে মেতে ওঠে, যেন অপেক্ষার অবসান হলো। সমুদ্রের ঠান্ডা জলে পা ডুবিয়ে প্রথমেই আনন্দের ঢেউ ওঠে তাদের মধ্যে। অনু আর তৃণু মিলে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই তাসিন আর অর্ণবও যোগ দেয়। ঈশিতা আর মীরা ধীরে ধীরে নেমে পানিতে ছিটাতে থাকে। হাসির রোল পড়ে যায় চারপাশে। ইচ্ছে প্রথমে একটু ভয় পেয়ে পানি দাঁড়িয়েছিল, কিন্তু তূর্ণ এক ঝটকায় ওর হাত ধরে পানিতে নামিয়ে দেয়। এ তূর্ণ ভাইয়া, ছাড়ো ছাড়ো। ইচ্ছে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে পানি ওর হাঁটু ছাড়িয়ে গেছে। ধূসর একপাশে দাঁড়িয়ে সবাইকেই দেখছিল। ওর মুখে হালকা হাসি। সে পানিতে নামলেও খুব বেশি হইচই করছিল না, বরং অন্যদের আনন্দ উপভোগ করছিল। কিছুক্ষণ পর একে একে সবাই পানিতে মজা করতে করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে, কেউ পানির ছিটে দিয়ে খেলছে, আর কেউ ছবি তুলছে। তবে ঠিক তখনই ধূসর হঠাৎ থমকে দাঁড়ায়। ওর চোখ সামনেই জলরাশির দিকে আটকে যায়। ঢেউয়ের গভীরে কিছু একটা যেন নড়াচড়া করছে। পাশে তাহসিন চিল্লিয়ে ওঠে, দূর থেকে পর্যটকদের আওয়াজ। তবে ধূসর একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। বাতাস হালকা থমকে আছে। ঢেউয়ের শব্দের মাঝে যেন এক চাপা উত্তেজনা লুকিয়ে। তূর্ণ মজা করতে করতে ধূসরের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বিস্ময়ে বলে ওঠে, কি হলো? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ধূসর কোনো উত্তর দেয় না, শুধু সামনের জলরাশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধূসরকে অনুসরণ করে তূর্ণও তাকালো বাকশূন্য হয়ে পড়ে। ধূসর যেন কোনো কিছু না ভেবেই সামনের দিকে পাগলের মতো জলরাশি ভেদ করে এগিয়ে চলে। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে যায়। সময় যেন আটকে থাকে ঢেউয়ের সাথে। বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, যেন প্রকৃতি কোনো অজানা বার্তা দিচ্ছে। একের পর এক উঁচু ঢেউ উঠে আবার ফিরে যাচ্ছে গভীর স্রোতে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে। চারপাশে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়েছে। পর্যটকরা একে একে বিচ ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছে। কেউ দৌড়ে, কেউ আতঙ্কিত কণ্ঠে সঙ্গীদের ডাকছে। ঢেউয়ের গর্জন, বাতাসের শস্য শব্দ আর মানুষের ব্যস্ত পদচারণায় পুরো পরিবেশটাই যেন বদলে যাচ্ছে এক অজানা রহস্যের আভাস নিয়ে। পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে যেতে থাকে। শান্ত সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে ওঠে। বাতাসের গতি ভয়ঙ্কর রূপ নেয়। দূর থেকে ভেসে আসে সতর্ক বার্তা। সৈকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেন কিছু অঘটন ঘটতে চলেছে। পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই দিশেহারা হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে। সমুদ্রের উত্তাল ঢেউগুলো যেন আরো তীব্র হয়ে উঠেছে। আকাশের রঙও বদলে গিয়ে এক অজানা আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। ধূসর দিকবিদিক শূন্য হয়ে সামনের দিকে সাঁতরাতে থাকে। ধূসরের চোখ শুধু এক জায়গাতেই আটকে আছে, ইচ্ছে। বিশাল এক ঢেউয়ের আঘাতে ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে পানির গভীরে তলিয়ে যাচ্ছে। ইচ্ছের অসহায় দৃষ্টি ধূসরের হৃদয়ে কাঁপন ধরায়। আতঙ্কে রক্ত হিম হয়ে আসে। সমুদ্রের গর্জন, বাতাসের তীব্র শস্য শব্দ আর পিছনে থেকে পর্যটকদের চিৎকার সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। ধূসর এক মুহূর্ত দেরি না করে বন্য ঢেউ উপেক্ষা করে আরো দ্রুত এগিয়ে যায়। শরীর যেন জলরাশির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একমাত্র লক্ষ্য ইচ্ছেকে জীবিত ফিরিয়ে আনা। অন্যদিকে সাঁতার জানলেও ভয়ে ইচ্ছে যেন সবকিছু ভুলে গেছে। হাত পা অবশ হয়ে আসছে, বুকের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ঢেউয়ের তীব্র আঘাত ক্রমশ পানির নিচে তলিয়ে যেতে থাকে ইচ্ছে। ঠান্ডা ভয়ঙ্কর নোনা জল ফুসফুসে ঢুকে যেন তার সমস্ত শক্তি কেড়ে নিতে থাকে। তবে আধো আধো চোখে সামনে তাকাতেই দেখতে পায় ধূসর। তীব্র স্রোতের বিপরীতে ধূসর উন্মাদের মতো সাঁতারে আসছে তার দিকে, যেন প্রাণপণে সময়ের সঙ্গে লড়াই করছে। ইচ্ছের নিস্তেজ হয়ে আসা শরীরে একটুখানি আশার আলো জ্বলে ওঠে। বাচ্চা তীব্র ইচ্ছে যেন আবার জেগে ওঠে ভেতরে। ইচ্ছে আবার হাত পা চালাতে শুরু করে, যদিও দুর্বল শরীর আর স্রোতের ধাক্কা তাকে পিছনের দিকে টেনে দিচ্ছে। তবুও আবার ইচ্ছে মনে জাগে, জানে ধূসর আসছে।
যেন সে জানে ধূসর তাকে ফেলে যাবে না। ইয়া আল্লাহ! তাহসিনের কণ্ঠে ভয় আর আতঙ্ক মিশে আছে সমুদ্রের গর্জনের সাথে। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলে, পা টলতে টলতে টলমল করে ওঠে। তাহসিন! অর্ণব চিৎকার করে ছুটে আসে, শক্ত করে আঁকড়ে ধরে তাকে, যেন আরেকজন পানিতে পড়ে না যায়। এদিকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। চোখের সামনে ইচ্ছেকে নিয়ে স্রোত গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর দেরি না করে হাতে থাকা লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা নোনা জল গায়ে লাগতেই তার শ্বাস কেটে যায়, কিন্তু সে থামে না। শক্ত হাতে লাইফ জ্যাকেট চেপে ধরে ধূসর আর ইচ্ছের দিকে এগিয়ে যায়, প্রাণপণে চেষ্টা করছে তাদের কাছে পৌঁছানো। চারিদিকে শুধু চিৎকার, আতঙ্ক আর বাজার আকুতি। ঢেউয়ের বিপরীতে সাঁতরাতে সাঁতরাতে ধূসরের পুরো শরীর যেন অবশ হয়ে আসে, কিন্তু ধূসর থামে না। প্রতিটি হাত পায়ের আঘাতে শরীরের অসহ্য ব্যথা টের পেলেও মাথার ভেতরে একটাই চিন্তা, ইচ্ছেকে বাঁচাতে হবে। একটু ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে, কিন্তু পরক্ষণে আবার ফোকাস করে। সামনে ইচ্ছে প্রায় তলিয়ে যাচ্ছে, শুধু লম্বা চুলের অংশটুকু পানির উপরে ভেসে আছে, দোল খাচ্ছে উতল নোনা স্রোতে। ধূসর মরিয়া হয়ে শেষ শক্তি দিয়ে সামনে হাত বাড়ায়। ইচ্ছের হাত কিংবা চুল কিছু একটা ধরতে পারলেই হয়, কিন্তু ঢেউ এতটাই প্রচণ্ড যে একবার হাত বাড়িয়ে ধরলেও পরের ঢেউ আর দূরে ছড়িয়ে দিচ্ছে। পেছন থেকে তরুণের কণ্ঠ ভেসে আসে, ধূসর, ধরে ফেলেছি। কিন্তু ধূসর শুনতে পায় না। তার সমস্ত ইন্দ্রিয় এখন শুধু একটাই লক্ষ্য ধরে রেখেছে। ইচ্ছে যেন তার হাত থেকে ফসকে না যায়। পানির গভীরে নোনতা অন্ধকার, শুধু আবছা আলোর ইচ্ছের মুখটা দেখা যায়। ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি, যেন সবকিছু ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো কিছু বলতে চায়। ধূসর গর্জে ওঠে, কিন্তু শব্দ জলকণার মতো হারিয়ে যায় গভীরতার অতলে। ইচ্ছে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে, শরীর নিস্তেজ হয়ে আসছে, শ্বাস নেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। ধূসর এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে বুকের কাছে আটকে রাখে, যেন নিজের অস্তিত্ব দিয়ে ইচ্ছেকে জীবিত রাখতে চায়। তীব্র শক্তি দিয়ে এক হাতে ইচ্ছেকে আঁকড়ে ধরে আরেক হাতে সাঁতরাতে শুরু করে উপরের দিকে। চারপাশে শুধু অন্ধকার, অথচ ধূসরের চোখের সামনে বারবার ভেসে উঠছে ইচ্ছের মুখ। তুই হারিয়ে যেতে পারবি না, আমি তোকে হারাতে পারবো না। বুক ফাটানো এই চিৎকার যেন সমুদ্রকেও কাঁপিয়ে তোলে। কয়েক সেকেন্ড পরেই দুজন পানির উপরে ভেসে ওঠে। ধূসর হাঁপাচ্ছে, কিন্তু তার শক্ত হাতে ইচ্ছেকে এখনো ছাড়েনি। পানির শব্দ শুধু কানে বাজতে থাকে। ধূসরের এক মুহূর্ত দেরি করে না, ইচ্ছের শীতল হাত শক্ত করে ধরে রাখে, যেন একবার হাত ছাড়া হলেই আবার হারিয়ে ফেলবে। পানির গভীরে কেমন এক অদ্ভুত নীরবতা, শুধু দুই জোড়া চোখের ভাষা বোঝার চেষ্টা করছে একে অপরকে। ধূসর প্রবল শক্তিতে ইচ্ছেকে বুকের সাথে আটকে রেখেছে। চারপাশে বিশাল ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। একমাত্র অনুভূতি হলো ইচ্ছে তার বুকের সাথে লেপ্টে আছে, নিশার কিন্তু জীবিত। ধরেছি তোকে। ধূসর ফিসফিস করে যেন নিজেকে আশ্বস্ত করছে। এদিকে তৃণ দ্রুত লাইফ জ্যাকেট নিয়ে ছুড়ে আয় তাদের দিকে। ধূসর এক হাতেই সেটা ধরে, আরেক হাতে ইচ্ছেকে কোনোভাবেই লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। ধূসর, ইচ্ছে ঠিক আছে? থেকে তৃণ আবার চিৎকার করে জানতে চায়। ধূসর ক্লান্ত কণ্ঠে জবাব দেয়, বেঁচে আছে। তাহসিন এখনো জ্ঞান ফেরেনি। অর্ণব তাকে শক্ত করে ধরে রেখেছে। বিচে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসের শস্য শব্দের মাঝেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণ। এখন শুধু বাকি রয়ে গেছে তীরে ফেরা, কিন্তু সমুদ্র কি এত সহজে তাদের ছেড়ে দেবে? দুপুরের কর্কশ রোদে রিসোর্টের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। উজ্জ্বল আলো ফিকে হয়ে আসছে বাড়ি পর্দার আড়ালে। নিস্তব্ধ ঘরটায় শুধু টপটপ করে স্যালাইনের ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, শুকনো ঠোঁট আর ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার ডান হাতে স্যালাইনের ক্যালাইন লাগানো আছে, চিকন শিরার উপর দিয়ে টিপ দিয়ে আটকানো রয়েছে। ঘরের একপাশে ঈশিতা বসে আছে, চোখে মুখে উদ্বেগের ছাপ। অন্যদিকে তাসনিন চুপচাপ বসে আছে, চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা অপরাধবোধ। ও কখন জাগবে? ঈশিতা ধীরে ধীরে বলে ওঠে, যেন নীরবতা ভাঙতে ভয় পাচ্ছে। তাসনিন কোনো উত্তর দেয় না, শুধু গভীরভাবে ইচ্ছের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরের ভিতরে যেন সময় থমকে আছে। বিকেলের আলো ফিকে হয়ে সন্ধ্যার আবছা অন্ধকার ঘরে জানালা বেয়ে প্রবেশ করছে। ইচ্ছে ধীরে ধীরে চোখ মেরে, দৃষ্টিতে ঝাপসা, মাথাটা ভারী লাগছে, শরীর দুর্বল, যেন একটুও শক্তি নেই। উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। একটু নড়তে গিয়ে ডান হাতে হালকা টান পড়ে, সাথে সাথেই ব্যথার শিহরণ ছড়িয়ে পড়ে পুরো বাহুতে। ভ্রু কুচকে হাতের দিকে তাকায়, ক্যানাইল লাগানো স্যালাইন টিউব এখনো যুক্ত আছে। তখনই তার চোখ পড়ে যায় পাশে। বিছানার এক কোণে ধূসর ঘুমিয়ে আছে, ক্লান্ত, অবসন্ন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি।
হয়তো জেগে থাকার দীর্ঘ যুদ্ধ শেষে চোখ বুঝেতে একটু পরম শান্তির আসে। ইচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকে ধূসরের দিকে। মনে পড়ে পানির নিচে হারিয়ে যাওয়ার সেই মুহূর্ত, ধূসরের দৃঢ় হাতের স্পর্শ, মৃত্যুর কাছ থেকে খুব কাছ থেকে ফিরে আসার অনুমতি। অজান্তেই চোখের কোণায় জল জমে ওঠে। ইচ্ছে খুব আস্তে ধূসরের নাম ধরে রাখতে চায়, কিন্তু গলায় কোনো শব্দ ওঠে না। ঘর জুড়ে শুধু স্যালাইনের ফোঁটা পড়ারই মৃদু শব্দ আর ধূসরের নিঃশ্বাসে শান্ত গতি। ইচ্ছে চুপচাপ ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু একটাও কথা বলে না। তার দৃষ্টি যেন কেমন অবুঝ, আবেগ মিশ্রিত। ধূসর গভীর মুখে ঘুমে ডুবে থাকলেও চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। হয়তো এতক্ষণ জেগে থেকেছে, তাই ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে কোথাও এক অদ্ভুত অনুভূতিতে। ইচ্ছে আবারও একটু নড়তে চায়, কিন্তু তৎক্ষণাৎ ডান হাতে টান পড়তেই হালকা ব্যথা ছড়িয়ে পড়ে সারা শরীরে। যন্ত্রণায় মুখ দিয়ে অজান্তেই একটুখানি শব্দ বেরিয়ে আসে। সেই সামান্য শব্দেই ধূসর চমকে ওঠে। চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপতে কাঁপতে খুলে যায় তার। প্রথমে কিছুটা অস্পষ্ট দেখলেও দ্রুত দৃষ্টি ফোকাস ঠিক করে আসে। ইচ্ছেকে জেগে থাকতে দেখে মুহূর্তে যেন তার মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরে আসে। তুমি জেগে উঠেছ? ধূসর হতভম্ব হয়ে বলে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে ইচ্ছে দিকে ঝুঁকে আসে। চোখে স্বস্তির ছায়া, যেন বহুক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে ইচ্ছের পাশে বসে পিঠের নিচে হাত রেখে ইচ্ছেকে সাবধানে উপরে উঠতে তোলায়। নরম বালিশগুলো ঠিক করে দেয় যেন ভালোভাবে বসতে পারে। কেমন লাগছে শরীর? কষ্ট হচ্ছে কোথাও? ধূসর নরম স্বরে জিজ্ঞেস করে। ইচ্ছে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকায়। চোখে মুখে ক্লান্তির চাপ স্পষ্ট। ঠোঁট দুটো একবার কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। একবার গলার কাছে হাত রাখে, যেন নিজেই নিজের অবস্থা বোঝার চেষ্টা করছে। ধূসর এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ইচ্ছে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধূসরের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তুমি ঠিক আছো তো? ধূসর আবারও জিজ্ঞেস করে, গলায় হালকা উদ্বেগের স্পষ্টতা। ইচ্ছে চোখের ইশারায় হালকা মাথা নাড়ে। ধূসর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর হাত বাড়িয়ে ইচ্ছের কপালে হাত রাখে, যেন জ্বর আছে কিনা সেটা দেখার জন্য। ইচ্ছে ধূসরের স্পর্শে একটু চমকে ওঠে, লজ্জা পায়, কিন্তু কিছু বলে না। এই নীরবতার মাঝেই ধূসর অনুভব করে এই মেয়ে, এই একরোখা জেদি অদ্ভুত মেয়েটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল মৃত্যুর মতো কিছু একটা। ধূসর আরেকবার গভীরভাবে ইচ্ছের দিকে তাকায়, যেন বুঝতে চাইছে এই মুহূর্তটা স্বপ্ন নাকি বাস্তব। চুক্ষর পর ধূসর ইচ্ছেকে রেখে খাবার আনতে চলে যায়। তবে ধূসর খাবার আর ওষুধ হাতে রুমে ঢুকতেই পেছনে পেছনে অর্ণব, তৃণ, তূর্ণ, অনু, ঈশিতা, তাসিন ও মীরা ভিড় করে আসে। কেমন আছো ইচ্ছে? অর্ণব কাছে এসে জানতে চায়। ভালো আছি। ইচ্ছে মৃদু হেসে বলে, গলার স্বর এখনো খানিক ক্লান্ত। তূর্ণ সামনে এসে বলে, সরি। ইচ্ছে নিচু গলায় বলে। তূর্ণ হাত নেড়ে বলে। তাসিন আর ঈশিতা ইচ্ছের পাশে বসে। ঈশিতা মাথায় হাত বুলিয়ে দেয়। ভালো লাগছে তো? ঘুরতে এসে কি হয়ে গেল বল? তখন যদি আমি তোকে না নিয়ে যেতাম তাহলে নিশ্চয়ই হতো না এসব। তবে এত কিছুর মধ্যে শুধু দুটো মানুষ নীরব, মীরা আর অনু। চুপচাপ দুটো দরজার পাশে দাঁড়িয়ে। তবে সবার চোখের আড়ালে ধূসর রহস্যময় চোখে কারোর দিকে তাকিয়ে থাকে। কেউ বুঝতে পারে না। সবাই আরো কিছুক্ষণ কথা বলে। এরপর ধূসর গভীর গলায় বলে, ওকে এখন রেস্ট নিতে দাও, বেশি কথা বলে ক্লান্ত হয়ে যাবে। ধূসরের কথায় সবাই একে একে ডাইনিং এরিয়ায় চলে যায় খাওয়ার জন্য, কারণ দুপুর থেকে তারা কিছুই খায়নি। শুধু রয়ে যায় ঈশিতা আর ধূসর। ঈশিতাকে দেখে ধূসর কড়া গলায় বলে, তোকে কি আলাদা করে খেতে যেতে বলবো? তাড়াতাড়ি যা। ঈশিতা মুখ ভার করে বেরিয়ে গেল। ধূসর খাবার হাতে ইচ্ছের পাশে গিয়ে বসে। খেতে হবে, ছোট্ট করে বলে, চামচ তুলে নেয় হাতে। ইচ্ছে কিছু বলতে গিয়েও ধূসরের মুখ দেখে আর কিছু বলে না, শুধু চুপচাপ খেতে থাকে, মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। আকাশের নীল, লালচে, কমলা রং মিশে গিয়ে এক মোহময় আবহ তৈরি করেছে। সমুদ্রের ঢেউ যেন দিনের আলোকে বিদায় জানাতে জানিয়ে প্রতিটা তরণে এক নতুন ছন্দ নিয়ে আসছে। সমুদ্রের জল তখনও কিছুটা উষ্ণ। দিনের রোদের উত্তাপ এখনও তার গায়ে লেগেই আছে। ঢেউগুলো একেবারে ধীর গতিতে তীরে আছড়ে পড়ছে, আবার কখনো জোরে উঠে এসে বালিকাতে ভিজিয়ে দিচ্ছে। দূরে মাছ ধরার ট্রলারগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়। তাদের হালকা আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। বাতাসে হালকা লবণের গন্ধ, তার সাথে মিশে আছে রাতে আসার এক অদ্ভুত মাদকতা। বিচের ধারে বসে থাকা পর্যটকরা আস্তে আস্তে ফিরে যাচ্ছে রিসর্টে। তবে কিছু মানুষ এখনো নীরবে বসে আছে সমুদ্রের মোহে, ঢেউয়ের গান শুনছে। সন্ধ্যার এই রঙিন আভা, সমুদ্রের বয়ে চলা মৃদু বাতাস সব মিলিয়ে এক অলৌকিক শূন্যতা সৃষ্টি করেছে।
যেন রাতের রহস্যময়তা একটু করে তার পর্দা নামাতে শুরু করেছে। ইচ্ছে এখন অনেকটাই সুস্থ। বিছানার নরম কুশন ওপর হেলান দিয়ে বসে আছে, পাশে বসে আছে ঈশিতা আর অনু। তিনজনে মিলে গল্পে মেতে উঠেছে। তোর জন্য আজকে ঘুরতে যাওয়া হলো না। ঈশিতা হালকা রাগ দেখিয়ে বলে, তবে মুখে হাসির ছাপ স্পষ্ট। তা তো বুঝলাম, কিন্তু তুই কি সত্যি আমার জন্য থাকলি নাকি নিজের আলসেমির জন্য? ইচ্ছে চোখ ছোট করে ঈশিতার দিকে তাকায়। অনু হেসে বলে, সত্যি বলতে আমরাও কিন্তু আজ বের হতে চাইনি। এই কয়দিন ধরে টানা ঘোরাঘুরি, একটু রেস্ট দরকার ছিল। তাই তো তুই ভাগ্যবান, তোর নামে দোষ দিয়ে আরামে শুয়ে আছি। ইচ্ছে হেসে ওঠে, তারপর জানালার বাইরে তাকায়। তাসিনরা সবাই কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে গেছে, তাই আশেপাশে বেশ ফাঁকা। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে, লনের বাতিগুলো জ্বলতে শুরু করেছে। এই রিসর্টের আজকের আয়োজন না দেখলে তো কিছুই দেখা হলো না। ঈশিতা একটু হতাশ গলায় বলে, আজ বড় বড় রিসোর্ট আর পর্যটক আকর্ষণের জায়গাগুলো যেন আরও বেশি উজ্জ্বল, আরও বেশি বর্ণিল। রাস্তাঘাট, সমুদ্রের ধারের ক্যাফেগুলো, এমনকি ছোট ছোট দোকানগুলোতেও লাল সাদা রঙের ছোঁয়া লেগেছে। বাতাসে মৃদু সুগন্ধি ভেসে বেড়াচ্ছে, চারপাশে গোলাপের সুবাস। রিসোর্টের প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরীণ বাগান পর্যন্ত সাজানো হয়েছে রঙিন লাইট আর ফুলের তোড়া। কোথাও ঝুলছে হৃদয়ে আকৃষ্টিত লাল বেলুন, কোথাও বা মোমবাতির আলোয় রোমান্টিক পরিবেশ তৈরি করা হয়েছে। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে পর্যটকেরা উপভোগ করছে এই বিশেষ দিনের আবহ। ক্যালেন্ডারের পাতায় জলজল করছে আজকের দিন, কোনো কপোতির কাছে আজকের বিশেষ দিন। সিপার বিচ রিসোর্ট আজ এক বিশেষ রূপেই সেজেছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গোটা রিসোর্ট জুড়েই সাজসজ্জায় বাহার। প্রবেশ পথ থেকে শুরু করে সুইমিং পুলের আশেপাশে, গার্ডেন এরিয়া থেকে রেস্টুরেন্ট, সব জায়গায় লাল সাদা রঙের দখল। ছোট ছোট লাইটিং, গোলাপের তোড়া আর মোমবাতির মৃদু আলোয় যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। তুষুদের পুরো টিম এই রিসোর্টেই উঠেছে, তাই বিশেষ এই রিসোর্টের ইনভিটেশন তাদের কাছেও পৌঁছেছে। আজকের আয়োজনে থাকছে লাইভ মিউজিক, এক্সক্লুসিভ সি ফুড বুফে আর তার সাথে কিছু মজার গেমস ও চমকপ্রদ মুহূর্ত। গেস্টদের সবাইকে নির্দিষ্ট সময়ে রিসোর্টের লনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে উন্মুক্ত আকাশের নিচে আয়োজন করা হয়েছে এই বিশেষ রাতের জমকালো অনুষ্ঠান। তাসিন ও অর্ণবরা একটা ক্যাফেতে বসে কফি উপভোগ করছে। এমন সময় তৃণ ও ধূসর প্রয়োজনের কথা বলে ক্যাফে থেকে বেরিয়ে কাছাকাছি একটা শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। কক্সবাজারের এই মার্কেটটা বেশ জমজমাট, চারপাশে পর্যটকদের ভিড়। দোকানিরা নিজেদের পণ্যের প্রশংসায় ব্যস্ত। লালচে নীলচে আলো জমকালো জামার কমপ্লেক্সটার ঢুকে ধূসর আর তৃণ দ্রুত চোখ বোলাতে থাকে বিভিন্ন পোশাকের দিকে। নিশ্চিত এটা ওর পছন্দ হবে। ধূসর একটা লাল রঙের নরম ফেব্রিকের ড্রেস হাতে তুলে নেয়, ফিসফিস করে জিজ্ঞেস করে, আমার চেয়ে ভালো কেউ জানে না নাকি? তুই শুধু পছন্দ কর আর আমাকে টাকা দে, আমি গিফট প্যাক করিয়ে নিয়ে যাব। তৃণ বলেই হাসে। ধূসর একটু ভাবে, তারপর অন্যদিকে তাকিয়ে বলে, একটু অন্যরকম কিছু দেখা দাও। ধূসর বেশ সময় নিয়ে গাউনগুলো দেখছিল। দোকানের নরম আলোয় চলমলে কাপড়গুলো যেন আরো মোহময়ী লাগছে। সে হাত বুলিয়ে দেখে একটার পর একটা, কিন্তু কিছুতেই মন ভরছিল না। এটা কেমন? তৃণ পাশ থেকে একটা সিল্কি লাল গাউন টেনে দেখল। ধূসর এক মুহূর্তে চুপ করে তাকিয়ে রইল। গাউনটা একদম সরল, তবে ক্লাসিক। কোমরের কাছে একটা চিকন বেল্ট, তার নিচে থেকে ভিউ খেলানো কাপড়, যেন কেউ ইচ্ছে করে বানানো হয়েছে। পারফেক্ট। শুধুমাত্র ইচ্ছের জন্য, ধূসর গম্ভীরভাবেই বলল। তারপর সেটা হাতে নিল। এদিকে তৃণ সুযোগে হাতছাড়া করলো না। নিজের জন্য একটা ট্রেন্ডি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে ফেলল, কালো আর সোনালি রঙের ড্রেস শেডের ডিজাইন। ধূসর অবাক চোখে ওর দিকে তাকালো। তুইও গিফট কিনছিস? নিচের জন্য ভাই, তোদের প্রেমের চক্করে আমারও কিছু পাওয়া উচিত। তৃণ বলল। দুজনেই কাউন্টারের দিকে এগোলো। টাকা পরিশোধ করে প্যাকেট হাতে নিয়ে ধূসর এক মুহূর্ত থেকে গাউনের দিকে তাকালো। চোখের সামনে ভেসে ওঠে পুরো চঞ্চল মুখ। তিনি ওর কোনোয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, চল, বেশি ভাবিস না, এখন শুধু দোয়া কর রিয়াকশন যেন ভালো হয়। ধূসর মাথা নাড়ল। তারপর ওরা দুজন মার্কেট থেকে বেরিয়ে পড়ল। রাতের বাতাসে হালকা স্বস্তিও অনুভব করতে করতে সামনে অপেক্ষা করছিল একটা স্পেশাল সন্ধ্যা। রাস্তায় হাঁটার সময় ধূসর নিজের হাতে থাকা ব্যাগটা তৃণয়ের হাতে ধরিয়ে দেয়। এটা রাখ, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তোর। তৃণ হালকা বিরক্তি নিয়ে ব্যাগটা ধরে, কিন্তু কোনো প্রশ্ন না করে চুপচাপ ধূসরের নির্দেশ অনুসরণ করলো।
দুজনে চুপচাপ তাসিনের কাছে চলে যায় ক্যাফেতে। তৃণর হাতে দুটো ব্যাগ দেখে অর্ণব মুচকি হেসে বলে, এগুলো কি কিনেছিস টুন্য? দেখি তো। তৃণ একটু হাসলো আর বলল, তুই যে তোর গার্লফ্রেন্ডের এর জন্যই কিনছিস তা আগে জানতাম না। আর ভাই 30 মিনিট আগে তো বললি তোর কেউ নেই, এখন কি হলো? আউলিয়া মির্জাফর, তুইও ধোকা দিচ্ছিস? তৃণ তরুণের কথা শুনে হেসে মাথা চুলকালো, তবে তীব্রভাবে কিছু বলল না। পাশে ধূসর গম্ভীর মুখে দাঁড়িয়ে পকেটে 2 হাত দিয়ে সে কিছু না বলে শুধু তৃণর দিকে তাকায়, যেন চোখ দিয়ে বুঝিয়ে দেয়, মুখ খুললে তোর ভবিষ্যৎ বাপ হওয়ার রাস্তা আমি নিজে হাতে বন্ধ করবো শালা। এদিকে ধূসর গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে পকেটে হাত গুছিয়ে রেখেছে, যেন পুরো ব্যাপারটাই তার সঙ্গে সম্পর্কিত নয়। তবে তার ঠোঁটের কোণে চাপা হাসির আভাস ফুটে উঠেছে। তৃণ ব্যাগ শক্ত করে ধরে। দেখ, বেশি প্রশ্ন করিস না, আমি যা বললাম তাই। আর হ্যাঁ, এই ব্যাগটা শোবার দরকার নেই কারো। তাসিন হেসে বলল, বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। তা ভাই ধূসর, তুই কি বলিস? ধূসর তখনও চুপচাপ, সামান্য বিরক্তি সুরে বলে, আমি কিছু বলছি না, চল এখন সব রিসোর্টে ফিরে। তাসিন কাঁধ ঝাঁকিয়ে বলে, আছে, তবে মনে রাখিস তৃণ, সত্যিটা একদিন বের হবেই। তৃণ হেসে বলল, দেখা যাবে। সবাই একসঙ্গে রওনা দিল রিসর্টের দিকে। কিন্তু তরুণের সন্দেহ এখনো গেল না। সে ঠিক করলো এই রহস্যের শেষ সে জেনেই ছাড়বে। রিসর্টে ফিরে গিয়ে সবাই যে যার রুমে গিয়ে বিশ্রাম নেয়। অনেকদিন পর সবাই একসাথে এক জায়গায় ছিল। রেস্ট দেওয়ার পর যে যার রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়াতে চলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। ডিনার করে সকালে আবার পার্টি অ্যাটেন্ড করবে। ডাইনিং এরিয়াতে সবাই খেতে এসেছে, শুধু ধূসর নেই। একসময় তাসিন অনুর দিকে তাকিয়ে বলে, তোকে কি বলতে হবে? যা গিয়ে ধূসরকে ডাক। অনু উঠে যেতে চায়, ঠিক তখনই দরজার কাছে ভারী পায়ে ধূসর এসে দাঁড়ায়। এক মুহূর্ত সবাই তাকিয়ে থাকে তার দিকে। ধূসর ঠান্ডা গলায় বলে, ডাকতে হবে না আমায়, আমি এসেছি। ধূসরের গলার আওয়াজ শুনে ইচ্ছে মাথা তুলে ধূসরের দিকে তাকাতেই যেন মুহূর্তেই থমকে যায়। সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভিজে, অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়েছে তার চারপাশে। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে চুলের আগা থেকে, ভিজিয়ে দিচ্ছে সাদা শার্টের কলার। নিখুঁত ব্ল্যাক প্যান্টের সাথে ধূসরের ব্যক্তিত্ব যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। ইচ্ছে অপলক তাকিয়ে থাকে, চোখ সরিয়ে নেওয়ার কথা ভুলেই যায় এক মুহূর্তের জন্য। ধূসরের সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি, ভিজে চুলের আনমনা ভাব সব মিলিয়ে যেন তার চারপাশে পরিস্থিতিটাকেও বদলে গেছে। বাস্তবে ফিরে আসে ঈশিতার কনুয়ের হালকা ধাক্কায়। ইচ্ছে একটু চমকে ওঠে, দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের গভীরে হালকা ঢেউ খেলে যায়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, যা একবার এসে লাগলে আর ফিরে যেতে চায় না। ধূসর সরাসরি এসে ইচ্ছের পাশে বসে পড়ে, যেন এটাই স্বাভাবিক, যেন এখানে বসার অধিকার শুধু তারই আছে। একদম নির্লিপ্ত ভঙ্গিতে খাবার তুলে নেয় নিজের প্লেটে, যেন কিছুই হয়নি। ইচ্ছে নিজের জন্য খাবার নিতে হাত বাড়াতেই ধূসর হালকা হাসে, চোখের গভীরে এক অন্যরকম দৃঢ়তা। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমায় খেতে হবে না কষ্ট করে, আমি খাইয়ে দেব, তুমি চুপচাপ খাবে শুধু। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্ত থমকে যায়। সবাই টেবিলে অবাক চোখে অনু ও অর্ণব তাকালেই বাকিরা স্বাভাবিক। ইচ্ছে হালকা প্রতিবাদ জানায়, আমি নিজে খেতে পারবো। ধূসর ভ্রু কুচকে তাকায়, যেন তার কথার বাইরে কিছু হলে সেটা সে মেনে নেবে না। আমি কি বললাম শোনোনি? ইচ্ছে এবার আর কিছু বলে না। হার মানতে হয় ধূসরের কাছে, কারণ সে জানে ধূসর যখন কিছু ঠিক করে নেয় তখন তাকে আটকানো অসম্ভব। ধীরে ধীরে ধূসর নিজের হাতে খাবার তুলে দেয়, ইচ্ছের মুখের দিকে এগিয়ে দেয়। ইচ্ছে এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু ধূসরের দৃষ্টির সামনে সেটাও যেন গলে যায়। মীরার আগে ফুঁসে ওঠে, চোখের সামনে ধূসর অন্য কাউকে এতটা যত্ন করছে, এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাগে ছোটে হাতের কাঁটা চামচ সজোরে আঘাত করে টেবিলে। শব্দটা এতটাই তীব্র ছিল যে আশেপাশে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর মীরা কটমট করে ধূসরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে খাইয়ে দিতে হবে কেন ধূসর? ও কি ছোট বাচ্চা? কোনো উত্তর দেয় না, কেবল শান্ত চোখে তাকিয়ে থাকে, যেন মীরার কথা তার কানে পৌঁছায়নি। সে আবার ইচ্ছের দিকে ফিরে মনোযোগ দেয়, যেন পুরো দুনিয়ার অন্য কারোর অস্তিত্বই নেই। মীরার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে থাকে। মীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাসিন বিরক্ত গলায় বলে ওঠে, ও অসুস্থ মীরা, তুই জানিস না? তাসিনের কণ্ঠে দৃঢ়তা ছিল, সঙ্গে একরকম সতর্কতা বার্তা। চুপচাপ খেতে বস, সিন ক্রিয়েট করিস না। টেবিলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, কিন্তু ধূসর নির্লিপ্ত। নিজের হাতে আবারও ইচ্ছের মুখের সামনে খাবার তুলে ধরে, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার খাওয়া শেষ করো, ঘুরে। ইচ্ছে লজ্জায় আর কিছু বলে না, শুধু চুপচাপ মুখে খাবার তুলে নেয়। আর টেবিলের অন্য প্রান্তে বসে থাকা মীরা হাতের আঙ্গুল ক্রমাগত মুষ্টিবদ্ধ করে আসে, আর চোখের গভীরে অজানা এক জ্বালা দাউ দাউ করে চলতে থাকে। রাতের পরিবেশ আজ অন্যরকম,
হালকা বাতাস হাওয়া বইছে, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গেছে লনের পার্টির সুরেলা মিউজিক। আলো আধারির মাঝে রিসোর্টের বাড়িটা যেন ঝলমলে এক স্বপ্নরাজ্য হয়ে উঠেছে। তাসিন নিজের রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। দূর থেকে পার্টির ঝলমলে আলো দেখছে। পাশের ঘর থেকে তৃণ আর তনুয়ের হাসির শব্দ শোনা যায়। ওরা নিশ্চয়ই নিজেদের পোশাক নিয়ে মজা করছে। ইচ্ছে চুপচাপ বসে আছে, চোখের সামনে লাল গাউনটা। হাত দিয়ে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখলো, যেন কোনো স্বপ্নের স্পর্শ। এত সুন্দর পোশাক, এত নিখুঁত কারুকাজ। কিন্তু এটা? খাবার খেয়ে রুমে ফিরে আসার পর তার চোখ পড়েছিল দরজার সামনে রাখা ছোট্ট পার্সেলের দিকে। প্রথমে ভেবেছিল হয়তো ঈশিতা বা অনু মজা করছে, কিন্তু যখন খুললো তখন সমস্ত চিন্তা হারিয়ে গেল। পার্সেলের ভেতরে গাউনটা ছাড়াও কিছু একটা ছোট্ট চিরকুট। পরে এসো, আমি অপেক্ষা করব তোমার পার্টনার হিসেবে। আর পাশে ছোট্ট করে একটা নাম লেখা, ধূসর। ইচ্ছে স্তব্ধ হয়ে বসে থাকে। ধূসর ভাই? এটা সে দিল? কেন? আমার জন্য কেন এমন কিছু করবে? মাথার ভিতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ধূসর ভাই কি সত্যি আমার জন্য অপেক্ষা করছে? গাউনটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছে নিজেকে কল্পনা করার চেষ্টা করে, যদি সেটা পড়ে যায়। ধূসর কি সত্যিই তাকে দেখার অপেক্ষায় আছে? ইচ্ছের বুকের ভিতরে ধুপুকানি বেড়ে যায়। কি করবে সে? যাবে নাকি চুপচাপ রুমেই থাকবে? বাইরের লনে আজ এক ভিন্ন আমেজ। রিসোর্টের আলোগুলো নরম আলো ছড়াচ্ছে, আর মৃদু সুরের মিউজিক পুরো পরিবেশটাকে আরও রোমান্টিক করে তুলেছে। ধূসর দাঁড়িয়ে আছে কালো স্যুটে, যেন ঠিক আগুনে গড়া কোনো নিখুঁত মূর্তি। তার চোখে এক ধরনের দৃঢ়তা, ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ত অভিব্যক্তি। যদিও আশেপাশে অনেকেই আছে, তবুও সে যেন কারোর অপেক্ষায়। তার চোখ মাঝে মাঝেই লনের গেটের দিকে চলে যায়। পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, তৃণ, তরুণ। তরুণদের এই দলটি আজ কালো স্যুট পরে এসেছে। সবাইকে চমৎকার লাগছে, তবে 27 বছরের ধূসরকে যেন বাকিদের চেয়ে একটু আলাদাই লাগছে। একটা নির্জলা আকর্ষণ আছে তার মধ্যে, যা তাকে সবার মধ্যে থেকে আলাদা করে তোলে। অন্যদিকে মীরা, অনু আর তাসিন বসে বসে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে, তবে মীরার চোখে মাঝে মাঝে ধূসরের দিকে চলে যায়, যেন কিছু ভাবছে, কিছু বলার ইচ্ছে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তবে এখনও ঈশিতা আর ইচ্ছে আসেনি। সবাই একে অপরের সঙ্গে মিশে থাকলেও ধূসর যেন একটু চুপচাপ অপেক্ষা মন। চোখ একবার গড়ির দিকে যায়, একবার গেটের দিকে যায়। কি আসবে ইচ্ছে? সেই লাল গাউনে? তৃণ হাসি মুখে ধূসরের কাঁধে চাপড় দিয়ে বলে, মামা চোখ ঘোরাও, সামনে যা আছে সেটা দেখে কি নিজেকে কন্ট্রোল করতে পারবে? ধূসর এবার চোখ তোলে। তার চোখে সরাসরি গিয়ে পড়ে হালকা বাতাসে দুলতে থাকা লাল গাউনের মেয়েটার উপরে। ইচ্ছে। ধূসরের নিঃশ্বাস 1 সেকেন্ডের জন্য আটকে যায়। বক্ষপিঞ্জরের হৃৎপিণ্ডটা বেসামাল আজকে জোরে জোরে বিট করছে। লাল গাউনটা যেন ইচ্ছের জন্যই তৈরি হয়েছে। নরম কাপড় তার শরীরের গরম মোলায়েমভাবে জড়িয়ে আছে, যেন কোনো শিল্পী নিখুঁতভাবে তুলির আঁচড়ে একে তৈরি করেছে। হাঁটু সমান খোলা চুল বাতাসে উড়ছে, চোখ দুটো বড় আর কেমন যেন স্বপ্নময়। মেয়েটাকে দেখতে এখন সত্যি পুতুলের মতো লাগছে, যেন কোনো রাজকন্যা আজ স্বপ্ন থেকে বাস্তবে নেমে এসেছে। ধূসর নিজের চোয়াল শক্ত করে, কন্ট্রোল হারানোর প্রশ্নই আসে না, কিন্তু হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগে। তার হাতের আঙ্গুল কাঁপে না, মুখের এক্সপ্রেশন বদলায় না, কিন্তু বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। তিনি বাসে দাঁড়িয়ে হাসছে। বলেছিলাম না সামলাতে পারবি না। ধূসর একদম ধীর স্বরে বলে, চুপ কর। ধূসর ইচ্ছের দিকে ধীর পায়ে এগিয়ে আসে। চোখ দুটো গম্ভীর আর অদ্ভুত এক দৃষ্টিতে ঝলসে ওঠে। ইচ্ছে ধূসরের দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধূসর এতটাই কাছে চলে এসেছে যে ইচ্ছে নিঃশ্বাস নিতেই বলে যায়। ধূসর সামনের দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে গলায় ভয়ানক একটা গা ছমছমে কোমলতা নিয়ে বলে, এই লাল পোশাক, আমার তো ভয় হচ্ছে। ঘুরি, তুমি জানো না আগুনে হাত দিলে পুড়ে যেতে হয়? ইচ্ছে মুহূর্তেই লজ্জায় টুকটুকে লাল হয়ে যায়, চোখ নামিয়ে ফেলে, হাতের আঙ্গুল অসহায়ভাবে কুঁচকে ধরে গাউনের কাপড়। ধূসর ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি নেমে বলে, Fictional man can't ruin your mascara or lipstick, but I have this ability to ruin your everything, Redhead. ইচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারে না। হৃদয়ের অতর্কিত ঝড় সামলাতেই সে দ্রুত সুইমিং পুলের দিকে হাঁটা দেয়। পা কাঁপছে সামান্য। ইচ্ছে দ্রুত পায়ে সুইমিং পুলের দিকে ছুটে যায়। বুকের ভিতর টিপ টিপ করে শব্দ, যেন নিজের ধরফর করা হৃদস্পন্দনটাই শুনতে পাচ্ছে। সুইমিং পুলে বসার জায়গায় গিয়ে থামে। দম নিতে গিয়েও যেন ঠিকঠাক মতো শ্বাস নিতে পারছে না। হাতে তালু দিয়ে গলা মুছে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। পার্টি জমে উঠেছে। লনের মাঝখানে আলো ঝলমলে পরিবেশ, চারপাশে হাসি আড্ডা আর হালকা গানে সুরে সবাই মেতে আছে, কিন্তু ইচ্ছে সেখানে থেকে দূরে সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে আছে একা। ইচ্ছের বুক ধুকপুক করছে। ধূসরের সামনে যাওয়ার কথা ভাবলেই
গাল রাঙা হয়ে উঠছে। মনে হচ্ছে সবাই বুঝে ফেলবে সে কিসের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও যখন সে পাটির দিকে এক পা এগোতে পারে না, তখন ধূসর তাকে খুঁজে নেয়। পেছন থেকে ধূসরের ভারী পায়ের শব্দ শোনা যায়। খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। ইচ্ছে চোখ খুলে তাকায় না, তবুও অনুভব করতে পারে তার উপস্থিতি। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসের চেয়েও গভীর শীতল ধূসরের গম্ভীর দৃষ্টি, যা তাকে ভেদ করে যাচ্ছে। অসময়ে ঝড়ো বাতাস দমকা হয়ে আসে। পুলের পানিতে ছোট ছোট ঢেউ ওঠে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের চমক চারপাশটাকে এক মুহূর্তের জন্য আলোকিত করে। ইচ্ছে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, যেন নিজেকে বাস্তবতা থেকে আলাদা করতে চায়, কিন্তু প্রকৃতি যেন তার পালানোর পথ আটকিয়ে দিয়েছে। হঠাৎ করে ভারী বৃষ্টির ফোঁটা ইচ্ছের ত্বকে আঘাত করে। ঠান্ডা জলে স্পর্শ করতে কেঁপে ওঠে। ধূসর ঠিক তখনই ইচ্ছের দিকে এক পা বাড়িয়ে আসে। মুখের গভীর কোণে এক রহস্যময় হাসি। বৃষ্টি যেন ধূসরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ইচ্ছের একদম সামনে এসে দাঁড়ায়। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলে, তোমার মনে হয় না প্রকৃতির পারমিশন দিচ্ছে? ইচ্ছে তড়িঘড়ি করে চোখ খুলে তাকায়, কিন্তু ধূসরের চোখে সেই তীব্র দৃষ্টি থেকে নিজেকে সরাতে পারে না। চারপাশে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ আর বৃষ্টি সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়েছে। অসময়ের এই বৃষ্টি যেন তাকে দুজনকেই বাঁধভাঙা অনুভূতির সাক্ষী করছে। বিদ্যুতের বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে। তার সঙ্গে এক ঝলক তীব্র আলো চারপাশকে মুহূর্তের জন্য আলোকিত করে দিয়ে আবার ঘন অন্ধকার নামিয়ে আনে। ইচ্ছে কুকড়ে ওঠে। বুকের ভেতরে দপ্পক করতে থাকে অজানা এক ভয়। বাতাসের তীব্র দমকা আর টানা বৃষ্টি যেন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ভেবেই পায় না কি করবে। আর তখনই আবারও এক চেলতে বিদ্যুৎ চমকায় আকাশ জুড়ে। ভয় পেয়ে ইচ্ছে কোনো কিছু না ভেবে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসর বুকের ভেতরে মুখ গুজে ফিসফিস করে বলে, ভাই প্লিজ চলুন, আমার এখানে খুব ভয় করছে। ধূসর প্রথমে স্তব্ধ হয়ে যায়। ধূসরের শরীর শক্ত হয়ে আসে, হাত দুটো পাশে নামানো। ইচ্ছে তার বুকের সাথে লেগে আছে। ইচ্ছে তীব্র আতঙ্ক ধূসর অনুভব করতে পারে। ঠান্ডা বৃষ্টির পানির চেয়েও বেশি শীতল যেন ইচ্ছের ভীত সন্তুষ্ট কণ্ঠস্বর। কিন্তু ধূসরের মুখে একরকম কঠিন অভিব্যক্তি খেলে যায়। ধীরে ধীরে সে তার হাত তোলে, একদিক থেকে ইচ্ছের কোমর স্পর্শ করে শক্ত করে ধরে ফেলে। ইচ্ছে এতটাই ভয় পেয়েছে যে সেই মুহূর্তে কিছু বোঝার অবস্থাতে নেই। ধূসর একদম নিচু গলায় বলে, তোমার ভয় শুধু বিদ্যুতের জন্য, আমার জন্য না? ইচ্ছে হালকা কেঁপে ওঠে, কিছু বলতে কেউ বলতে পারে না। ধূসর তার বাহুতে শক্ত করে ধরে থাকে। বৃষ্টির তীব্রতায় চারপাশ খোলা হয়ে এসেছে। তাদের নিঃশ্বাসের দ্রুতও কমে এসেছে, কিন্তু ইচ্ছে শুধু মাথা নিচু করে থাকে। ধূসর এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গাঢ় কণ্ঠে বলে, আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তুমি যেটা ভয় পাচ্ছ তা আমি পছন্দ করছি না, কারণ তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটাই তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ইচ্ছে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু ধূসর তার বাহু আলগা করে না। চারপাশে ঝোড়ো বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ সবকিছুর মাঝেই তাদের এই ক্ষণিকের মুহূর্ত যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেছে। ঝড়ো বাতাসের দমকে চারপাশে গাছপালা তুলে উঠেছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে রাতের অন্ধকার চিরে দিচ্ছে। কিন্তু সে সব কিছুর মাঝেও ইচ্ছে আর ধূসর যেন নিজেদের এক আলাদা দুনিয়ার বন্দী হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে শক্ত করে জড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে। বৃষ্টির ফোঁটা তার চুল বেয়ে গড়িয়ে পড়ছে। ধূসর অনুভব করতে পারছে ইচ্ছে শরীরের তীক্ষ্ণ কম্পন। ধূসরের মধ্যে এক সুপ্ত অনুভূতি জন্ম নেয়, অজানা এক অধিকারবোধ, এক অদ্ভুত টান। ধূসর আস্তে করে ইচ্ছেকে একটু দূরে সরিয়ে নিজের গায়ের ভেজা কোটটা খুলে নেয়। তারপর বৃষ্টির মাঝে ইচ্ছের কাঁধে জড়িয়ে দেয়। ইচ্ছে অবাক হয়ে তাকায়। কপালের কয়েকটা ভেজা চুল চোখের সামনে এসে পড়েছে। ধূসর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, অসুস্থ হয়ে গেলে আমি কিন্তু তোমাকে আর হাতের নাগাল থেকে যেতে দেব না। ইচ্ছে কিছু বলার জন্য ঠোঁট খুলতে চায়, কিন্তু শব্দ হারিয়ে যায়। ধূসর হাত বাড়িয়ে ইচ্ছের ভেজা গাল ছুঁয়ে দেয়, তারপর গভীর স্বরে ফিসফিস করে, এবার চলো, এর চেয়ে বেশি বৃষ্টি পড়লে তোমাকে বুকে করে নিয়ে যেতে হবে। ইচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু ধূসরের হাত ছাড়তে পারে না। বিদ্যুতের এক চিলতে আলো আবার চারপাশে আলোকিত করে দেয়। আর সেই মুহূর্তেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা দুইটা মানুষ, ধূসর আর ইচ্ছে, নিয়তির এক অজানা বাঁকে এসে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ধারার চারপাশে ভিজে এক অদ্ভুত শীতলতা তৈরি করেছে, কিন্তু ইচ্ছের শরীরের প্রতিটি রোমকূপ উত্তপ্ত হয়ে উঠেছে। ইচ্ছেকে ধূসর ছেড়ে দেয়। ছাড়া পেতে ইচ্ছে সামনের দিকে যেতে লাগে, লজ্জায় সিক্ত মুখের আদল নিয়ে। তবে পরক্ষণেই ধূসর শক্ত করে টেনে ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর এক ঝটকায় পেছন থেকে জড়িয়ে ধরে। ইচ্ছের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়।
বাতাসে উড়ে যাওয়া চুলগুলো সরিয়ে ধূসর তার উন্মুক্ত গলার কাছে মুখ নামিয়ে আনে। গরম নিঃশ্বাসে স্পষ্ট অনুভব করতে পারে ইচ্ছে। বিদ্যুতের আলোয় ধূসরের চোখের গভীরতা যেন আরো তীব্র হয়ে ওঠে। নিজের কন্ট্রোল যেন হারিয়ে ফেলে ধূসর। ধীরে ধীরে ধূসর মুখ ডুবিয়ে দেয় ইচ্ছের নরম গলায়। ত্বকের উপরে শ্বাস ফেলতে থাকে। ইচ্ছে কেঁপে ওঠে। শীতল বাতাসের মাঝে শরীরের অজানা উত্তাপে ঝড় বয়ে যায়। বৃষ্টি এখনো অবিরাম ঝরছে। বিদ্যুতের চরম আকাশ ফুটে নামছে মাঝে মাঝে। বাতাসে ভিজে চুলগুলো উড়তে থাকে ইচ্ছে, কিন্তু ইচ্ছে যেন অদ্ভুত সম্পূর্ণ স্থির হয়ে গেছে। হুট করে একটা চিরচেনা অনুভূতি ইচ্ছের গলায় ছড়িয়ে পড়ে। ধূসরের নরম নিঃশ্বাস মিশে যায় তার ত্বকে। ইচ্ছে শিহরিত হয়, কিন্তু কিছু বলার আগে ধূসর হঠাৎ তাকে দু হাতে তুলে নেয় কোলে। ভাইয়া। ইচ্ছে হকচকিত হয়ে ওঠে। বৃষ্টিতে তার হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ধূসরের শরীরের উত্তাপ এখন স্থির, শক্ত, দৃঢ়। ধূসর কোনো কথা বলে না, শুধু স্থির চোখেই ইচ্ছের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে রিসোর্টের দিকে হাঁটা দেয়, যেন বৃষ্টিতে ভিজে থাকা অথবা আশেপাশের কোনো কিছুই তাদের মধ্যে কোনো গুরুত্ব নেই। ইচ্ছে কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসরের বুকে ধুকপুকানি শব্দ তার কানে বাজতে থাকে, আর অনুভব করে এই মুহূর্তে ইচ্ছে চাইলে নিজেকে ধূসরের থেকে সরিয়ে নিতে পারত, কিন্তু তবুও সে ধূসরের বাহু ধরে নিশ্চিন্তেই রয়ে যায়। রিসোর্টের আলো একে একে কাছাকাছি আসছে, আর ধূসর ঠিক যেন সেই দিনের মতোই তাকে আগলে রাখছে, এক দৃষ্টিতে, এক অনুভূতিতে। ধূসর ইচ্ছেকে রিসোর্টের করিডর পেরিয়ে তার রুমের সামনে এসে নামিয়ে দেয়। পুরোটা পথ একটাও শব্দ করেনি, শুধু শক্ত হাতে ইচ্ছেকে আগলে রেখেছে। ইচ্ছে নামার সঙ্গে সঙ্গে ধূসরের দিকে একবার তাকায়। ইচ্ছে দৃষ্টি এড়িয়ে যায় না ধূসরের গভীর চোখে দুটো। মুহূর্তের জন্য তাদের মাঝখানে একটা নীরবতা নেমে আসে, যেন চারপাশের বৃষ্টি, বাতাস, রাতের নিস্তব্ধতাও থমকে গেছে। কিন্তু ইচ্ছে একটা কথা না বলে আচমকায় পেছন ফিরে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে, এক মুহূর্তের জন্য যেন কিছুই বুঝতে পারে না। হাতের আঙুলগুলো এখনো ইচ্ছের স্পর্শ টের পাচ্ছে, কিন্তু দরজা ভিজিয়ে দিয়ে ইচ্ছে আর একবারও ফিরে তাকায় না। ধূসর গভীর শ্বাস নেয়, তারপর এক ঝটকায় পিছনে ফিরে যায়। কিন্তু ধূসরের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি রেখা খেলা করে যায়। ইচ্ছে ভেজা গায়ে ঘরে ঢুকতেই ইসেতে তাকিয়ে দেখে, চোখ কুঁচকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, ভিজলি কিভাবে? আমরা তো সেই কখন এসেছি, ভাইয়া ছিল না, এই জন্য ভেবেছি তুই ধূসর ভাইয়ের সাথে। ইচ্ছে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরে ধুকপুক শব্দ আরো বেড়ে যায়। গাঢ়নাল গাউনটা ভিজে তার শরীরের সঙ্গে লেপ্টে আছে, ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। ইশিতা আবারও বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। ইচ্ছে আস্তে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু পা দুটো যেন কাঁপছে। দরজা বন্ধ করতেই আয়নার দিকে নিজের প্রতিচ্ছবি দেখে। গলায় লালচে দাগ, এলোমেলো ভেজা চুল, আর অন্য মনস্ক এক জোড়া চোখ। সবকিছু একসঙ্গে মিলে যেন এক অদ্ভুত ইচ্ছে দাঁড়িয়ে আছে সেখানে। রাত গভীর, ঘড়ি কাটা প্রায় 4টা ছুঁই ছুঁই। পুরো রিসোর্ট নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসে সমুদ্রের ঢেউয়ের গর্জন আর অদ্ভুত সুর তোলে। ইচ্ছের গভীর ঘুমে ডুবে আছে। ক্লান্তি, সমুদ্র থেকে উদ্ধারের ধকল, তারপর আজকের অসময়ের বৃষ্টিতে ভিজে শরীরের দুর্বলতা, সব মিলিয়ে ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে। গা গরম হওয়ার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য জ্বর পুরোপুরি আসেনি, হালকা গা গরম, বরং ওষুধ খাওয়ার জন্য যা জ্বর ছিল নেমে গিয়ে কপালে হালকা ঘাম জমেছে। হঠাৎ ঘুমের মধ্যে ইচ্ছে অনুভব করে উষ্ণ একটা স্পর্শ। গরম উষ্ণ একটা হাত তার গলা সেই চিনচিন করা জায়গাটায় ছুঁয়ে দিচ্ছে। ইচ্ছে শরীরটা যেন শিউরে ওঠে, কিন্তু জ্বরের ঘরে পুরোপুরি জেগে উঠতে পারে না। আধো ঘুমে আধো জাগরণে সে অনুভব করে সেই স্পর্শটা পরিচিত, গভীর, দৃঢ়, কিন্তু কোমল। ইচ্ছে শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু গলার কাছে যেন কিছু আটকে আছে। স্পর্শটা এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার নামতে শুরু করে তার গলার কাছ থেকে একটু নিচে। তারপর অন্ধকার ঘর নিস্তব্ধ থাকে, শুধু কারোর নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে আসে। ইচ্ছে অস্পষ্টভাবে অনুভব করে গরম নিঃশ্বাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে, তার গলার সেই চিনচিনে জায়গায় ঠোঁটের নরম স্পর্শ, যেন পাগলের মতো কেউ অনবরত চুম্বন করে যাচ্ছে। ইচ্ছে চোখ খুলতে চায়, কিন্তু পারে না। শরীর যেন কোনো এক অদৃষ্ট বাঁধনে আটকে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের ভেতরে ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। ইচ্ছে চেতনা ফিরে পেতে চেষ্টা করে, চোখ দুটো পুরোপুরি খুলে যায় হঠাৎ। তবে ঘর অন্ধকার, শুধুমাত্র জানালার ফাঁক দিয়ে আসা আলো মেঝেতে ছড়ে পড়েছে। ইচ্ছে আশেপাশে তাকায়, কেউ নেই, কিন্তু গলার স্পর্শে সেই উষ্ণতা যেন এখনো অনুভব করতে পারছে। কেউ কি সত্যি ছিল, নাকি ঘুমের ঘরে কোনো বিভ্রম? বুকের ভেতরে অসম্ভব ভয় আর এক অজানা শিহরণ নিয়ে ইচ্ছে ধীরে ধীরে উঠে বসে। গলা সেই জায়গায় আঙুল ছোঁয়ায়, যেখানে মুহূর্ত আগেও কারোর উত্তপ্ত ঠোঁটের স্পর্শ ছিল।
তারপর যেন শুনতে পায় গভীর রাতে সমুদ্রের গর্জন, যেন তার কানে কিছু বলতে চাইছে।